আরে, ওই যে তিয়াশা, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে না চিনে থাপ্পড় মারায় মন্ত্রীর ছেলে ওকে কিস করছে না? জানি না, এটা তো এখন কলেজের মোস্ট গসিপ টপিকে পরিণত হয়েছে। তনুর কথা নিহাল ধপ করে বসে পড়ল সবুজ আবৃত বিস্তীর্ণ মাঠটিতে। বিস্ফোরক নৃত্যে চেয়ে আসে ও। নিজের কৌতূহল মেটাতে ও শুধালো, তিয়াশা মানে? তনু কপালে কয়েক স্তর এক বিশাল ভাঁজ পেলে অবাক হওয়ার ভান পড়ল। যেন তিয়াশাকে না চেনাটা এই ক্যাম্পাসের কোনো বড়সড় অপরাধ। ও হাত নেড়ে বলল, আরে তুই তিয়াশাকে চিনিস না? ওই ডিআইজি তাহের চৌধুরীর একমাত্র আদরের মেয়ে, যাকে নিয়ে কলেজের অর্ধেক ছেলের রাতের ঘুম হারাম হয়। নেহালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন যাবৎ একপাক্ষিক ভালোবেসে যাওয়া তীব্র অনুরাগ মিশ্রিত মেয়েটার নামটা কর্ণগোচর হতে হৃদয় দুমড়ে মুচড়ে উঠল তার। পাশ থেকে আরোরা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, তারপর? তারপর কি হলো? ডিআইজির মেয়ে বলে কথা, ওর বাবা কি ছেড়ে দিয়েছে? তনু চিবু গুছিয়ে বলল, ছাড়বে কেন? ওই রাতেই পুরো শহর তোড়পাড় হয়ে গেছে। মন্ত্রীর ছেলে অর্থাৎ আরাব তো ওই রাতেই লাল দালানে দেখা পেয়েছি। ডিআইজি চৌধুরী নিজের ক্ষমতা পুরোটা ব্যবহার করছেন। অরোরা চোখ বড় বড় করে বলল, বলিস কি? আমার ক্রাশকে জেলে ঢুকিয়ে দিল? বাই দ্য ওয়ে, মন্ত্রীর ছেলেকে জেলে পড়া এত ইজি? আরে বললেই হলো, মন্ত্রী হতে পারে, কিন্তু অপরপক্ষ তো ডিআইজি। পাওয়ার কি ওনার কম নাকি? নিজের মেয়ের সাথে এমন বিহেভ! ডিআইজি সাহেব হাত গুটিয়ে বসে থাকবেন? ইম্পসিবল। উনি ওনার পুরো ফোর্স আর কন্ডাক্ট ইউজ করে ফেলেছেন ওই এক রাতেই। আরোরা এখন যেন বিশ্বাস করতে পারছে না। ও কপাল কুঁচকে শুধল, তা বুঝলাম, কিন্তু মন্ত্রীর রিয়াকশন কি? আনোয়ার খান কি নিজের ছেলেকে জেলে পচে মরতে দেবেন? উনি কিছু করেননি? তনু দুহাত উল্টালো, আরে ভাই, আমি কি সিআইডি চাকরি করি? ভাইয়া রাতে বাসায় ফিরে জাজ এতটুকু বলল যে মন্ত্রীর ছেলে অ্যারেস্টেড। ব্যাস, এতটুকুই জানি। এরপর ভেতরে কী ডিল হয়েছে বা মন্ত্রী কী চাল চেলেছেন সেটা তো আর আমরা জানার কথা না। বেলা চড়েছে, ঘড়ির কাঁটায় 11টা ছুঁয়েছি। ডিআইজি অফিসের কামরায় এসির মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। কক্ষের চারপাশে নিস্তব্ধ হলেও বাইরে পুলিশি পাহারার কড়াকড়ি আর দেওয়ালের ওপাশে দর্শনার্থী ভিড়ে কোলাহলে স্পষ্ট। তাহের চৌধুরী বসে একাগ্রচিত্তে একটা ফাইল দেখছে, চোখে রিডিং গ্লাস, পেশা কপালে পেশাদারিত্ব ভাঁজ। এখন সময় তার ব্যক্তিগত কার্যনির্বাহক। দরজার কাছে এসে দাঁড়ালো, খানিকটা ইতস্তত করে ডিআইজি সাহেবের দিকে তাকে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসছে, ওনাকে কি ভেতরে আসতে বলবো? ডিআইজি চৌধুরী ফাইল থেকে চোখ না তুলে কিছুটা গম্ভীর করে বলেন, এখন অ্যাপয়েন্টমেন্ট আছে ওনার? পিএ নিচু স্বরে বলল, না স্যার, তবে উনি বললেন আপনার সাথে দেখা করাটা ওনার জন্য সবচেয়ে জরুরি। তাহের চৌধুরী একবার চশমাটা নাক থেকে নামিয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন, তারপর কলমটা ডেস্কে রেখে সংক্ষিপ্ত স্বরে বললেন, আসতে বলো। কার্যনির্বাহক মাথা নিচু করে বেরিয়ে গেলেন। কয়েক মুহূর্ত পর দরজার ভারী পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলে একজন দীর্ঘদেহী লোক, পরনে ধবধবে শুভ্র পাঞ্জাবি, চেহারায় বেশ গাম্ভীর্যের ছাপ, তবে এক প্রচ্ছন্ন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আসসালামু আলাইকুম ডিআইজি সাহেব। ডিআইজি তাহের চৌধুরী ধীর স্থিরভাবে চোখ তুলে তাকালেন। আনোয়ার খানের উত্তরের অপেক্ষা না করে সামনের খালি চেয়ারটা টেনে জাঁকিয়ে বসলেন। সালামের উত্তর দিয়ে ডিআইজি তাহের চৌধুরী নির্লিপ্ত ভঙ্গিতে আবার ফাইলে মনোনিবেশ করে শীতল কণ্ঠে বলেন, কী বলতে চান? আনোয়ার খান পাঞ্জাবির হাতাটা সামান্য ঠিক করে নিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, কী বলতে চান সেটা তো আপনি ভালো করে জানেন। আমার ছেলেকে আপনি মাঝরাতে তুলে এনেছেন কোনো ওয়ারেন্ট বা শক্ত এভিডেন্স ছাড়া। কাজটা কি ঠিক হলো? তাহির চৌধুরী এবার ফাইলটা সশব্দে বন্ধ করলেন, রিডিং গ্লাসটা টেবিলের উপর রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মন্ত্রীর দিকে। এভিডেন্সের কথা বলছেন? ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ আর শত শত প্রত্যক্ষদর্শী আছে। একজন গেজেটেড অফিসারের মেয়ে শ্লীলতাহানি করাটা কি আপনার ছেলের কাছে নিছক মজা ছিল? আমি কেবল একজন ডিএজি হিসেবে নয়, একজন বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করছি। আনোয়ার খান একটু নড়েচড়ে বসলেন। দেখুন তাই সাহেব,
ওরা অল্প বয়সী ছেলে মেয়ে, আবেগে বা ঝোঁকের মাথায় কিছু করে ফেলতে পারে। তিয়াশা তো ওকে চড় মেরেছিল, তাই না? এক চড় আর একটা কিস, দুটো ইকুয়াল ধরে নিয়ে বিষয়টা মিটমাট করা যায় না? আমি এসেছি একটা সমঝোতার প্রস্তাব নিয়ে। তাহির চৌধুরীর চোয়াল শক্ত হয়ে এলো। তিনি তাচ্ছিল্য হাসি হেসে বললেন, সমঝোতা? আপনার ছেলে যেটা করেছে সেটা ক্রিমিনাল অফেন্স। আইনের ভাষায় একে অ্যাসাল্ট বলা হয়। আর আমার মেয়ে তো ওকে এমনি এমনি থাপ্পড় মারেনি। ও এর আগেও একটা মেয়েকে ইভটিজিং করেছিল আমার জানা মতে। সো আমি আমার মেয়েকে ফুল সাপোর্ট করি। আপনার পদের ক্ষমতা ব্যবহার করে আপনিও তো অনেক কিছু ধামাচাপা দিয়েছেন, কিন্তু এবার প্রতিপক্ষ ভুল বেসেছেন। আনোয়ার খান দমে যাওয়ার পাত্র নয়। তিনি নিচু স্বরে বলেন, ভেবে দেখুন তাহের সাহেব চৌধুরী, সামনে ইলেকশন, আপনার প্রমোশনটা আটকেছে। আমি চাইলে আধ ঘন্টার মধ্যে আপনার ট্রান্সফার অর্ডার করিয়ে দিতে পারি। আর আপনি ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি তিয়াসার কাছে ও ক্ষমা চেয়ে নেবে। তাহের চৌধুরী মন্ত্রীর এরূপ সরাসরি প্রস্তাবে বজ্রকণ্ঠে বলেন, আপনার এই নোংরা প্রস্তাবটা আমার দপ্তরের বাইরে গিয়ে অন্য কোথাও দেবেন আনোয়ার সাহেব। ভুল করবেন না। আমি এখানে ডিআইজি হিসেবে বসে আছি, কোনো নিলামের টেবিল নয়। আপনার ছেলেকে আমি আইনের হাত থেকে বাঁচানোর জন্য নিজের নীতি বিক্রি করব না। আনোয়ার খান এবার উঠে দাঁড়ালেন। শুভ্র বসনের আড়ালে লুকায়িত মানুষটার আসল রূপ বেরিয়ে এলো। তার চেহারায় সেই কৃত্রিম বিনয়ে মুহূর্ত উবে গিয়ে সেখানে ফুটে উঠল চরম আক্রোশ। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, খুব বেশি আদর্শ দেখাচ্ছেন তো। মনে রাখবেন, ক্ষমতার চাকা সবসময় একদিকে ঘোরে না। আমি ভদ্রভাবে বলতে এসেছিলাম, আপনি মানলেন না। এর পরিণতি কী হতে পারে সেটা দেখার জন্য প্রস্তুত থাকুন। বলে তিনি কোনো উত্তরের অপেক্ষা না করে গটগট পদক্ষেপে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। পর্দার ওপাশে তার চলে যাওয়ার শব্দ মিলিয়ে যাওয়ার পর তাহের চৌধুরী স্থির হয়ে বসে পড়লেন। এটা নতুন কিছু নয় তার জন্য। প্রায়শ হয়ে এমন হুমকি ধামকির শিকার হন তিনি বড় বড় ব্যক্তিবর্গের হাতে। তাই এটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে তার কাছে। ডিআইজি অফিস থেকে বেরিয়ে আনোয়ার খান সরাসরি থানায় আসলেন। সেন্ট্রি পুলিশরা থতমত খেয়ে সেলুট দিলেও তিনি কারো দিকে ফিরে চাইলেন না। লকআপের সামনে যেতে দেখলেন লোহার গাড়াদের ভেতরে মেঝেতে বসে আছে আরাম। উস্কো খুস্কো চুল, দামি শার্টটা কুঁচকানো। বাবাকে দেখে এক লাফে উঠে বসলেন। দু হাতে গড়াত ধরে আশাবাদী কণ্ঠে বললেন, বাবা তুমি এসেছো? নিয়ে চলো আমাকে এখান থেকে। ওই ডিএজি আর ওর মেয়েকে আমি দেখে নেব। তুমি জাস্ট আমাকে বের করো। আনোয়ার খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলের এই অবস্থা দেখে তার বুকের ভেতরটা জ্বলে উঠল। পুলে গেল মুখে কাঠিন্য ধরে বললেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার এই পাগলামির জন্য আজ আমাকে ডিআইজি দরজায় গিয়ে কথা শুনতে হয়েছে আরাপ। সে কোনোভাবে তোমাকে ছাড়তে রাজি নেই। আরাপ বিস্ফোরণ নিতে চাইল, দাঁতে দাঁত চেপে বাবার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলল, হোয়াট? তুমি না এদেশের মন্ত্রী? তোমার এক কথায় না পুরো শহর কাঁপে? আর সামান্য একটা ডিআইজি তোমাকে না করে দিল? সে মনে ইয়োর পাওয়ার বাবা। নিজের ছেলেকে মুক্ত করার ক্ষমতা যদি না থাকে তবে এই চেয়ারে বসে থেকে কী লাভ? ছেলের মুখে এমন তিক্ত কথা শুনে আনোয়ার খানের চোয়াল শক্ত হয়ে গেল। তবে তিনি তাকে কিছু না বলে পাশের টেবিলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা ওসির দিকে ফিরে এলেন। ওই থানার ওসি রফিকুল ইসলাম। লোকটা স্বভাবত একটু সুবিধাবাদী আর ক্ষমতার অনুগারী। মন্ত্রীকে নিজের চোখের সামনে এভাবে অপদস্থ হতে দেখে সে ইতস্তত ঘামতে শুরু করলেন। ওসির দিকে আঙুল উঁচিয়ে আনোয়ার খান গর্জে উঠে বললেন, রফিকুল সাহেব, এটা কি হচ্ছে? আমার ছেলে 24 ঘন্টা ধরে এই নরকের ভেতরে পড়ে আছে আর আপনি হাত গুটিয়ে বসে আছেন। ওসি রফিকুল তোতলাতে তোতলে বললেন, স্যার, স্যার ভুল বুঝবেন না। আমি তো আপনারই লোক, কিন্তু ওপর থেকে ডিরেক্ট ডিআইজি সাহেবের অর্ডার। উনি প্রতি ঘন্টায় আপডেট নিচ্ছেন সিসিটিভি ফুটেজে ওনার কন্ট্রোলে। আমি যদি এখন ডিসিশন পাল্টাই আমার চাকরি যাবে, সাথে বিভাগীয় মামলা হবে। আনোয়ার খান টেবিলের উপর সশব্দে চাপড় দিয়ে বললেন, চাকরি যাওয়ার ভয় দেখাচ্ছ? মনে রাখবেন, ডিআইজি বদলি হয় কিন্তু সরকার থেকে। আমার ছেলের গায়ে যদি একটা আঁচড় পড়ে তবে এই থানার প্রতিটি পুলিশের উর্দি আমি নিজ হাতে খুলব। আমি চললাম। তবে কাল ভোরের আগে যদি আরাম আমার ড্রয়িং রুমে না পৌঁছে তবে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা আপনার কল্পনার বাইরে। ওসি রফিকুল শুকনো ঢোক গিলল। তিনি চাটুকারিতার সুরে বলতে লাগলেন, স্যার আমি চেষ্টা করছি, ভেতরে ভেতরে একটা লুপহোল খোঁজার চেষ্টা করছি। যদি ডিআইজি সাহেবকে না জানিয়ে কিছু করা যায়। চেষ্টা নয়, রেজাল্ট চাই।
আনোয়ার খান আর এক মুহূর্ত দণ্ডায়মান হইলেন না। দাম্ভিকতার সহিত প্রস্থান করল সেখান থেকে। থমথমে নীরবতা এক সমগ্র ড্রয়িং রুম জুড়ে। তিয়াশা সোফায় বসে আনোয়ারের নখ করছে, আর ওর মা রেহেনা বেগম কপালে হাত দিয়ে পায়চারি করছেন। তিয়াশার সাহসী পদক্ষেপ গর্ব থাকলেও একজন মা হিসেবে ভবিষ্যতে চিনতে তাকে কুড়ি কুড়ি খাচ্ছে। রেহেনা বেগম তিয়াশার সামনে এসে দাঁড়িয়ে কিছুটা অনুযোগের সুরে বলেন, টিয়া, তুই কাজটা না করলেও পারতিস রে মা। মন্ত্রীর ছেলে বলে কথা, চটটা না মারলে হয়তো ঘটনাটা এতদূর গড়াতো না। তিয়াশা মাথা তুলে তাকে শান্ত গলায় বললেন, মা, তুমি আমায় সব সময় কি শিখিয়েছ? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী। ও সবার সামনে একটা মেয়েকে হ্যারাস করছিল, আমি জাস্ট রুখে দাঁড়িয়েছি। সেখানে ও আমাকে অপমান করার সাহস পায় কী করে? আমি ডিআইজি তাহির চৌধুরীর মেয়ে, অন্যায়ের সামনে মাথা নত করা আমার রক্তে নেই। রেহেনা বেগম দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসলেন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি জানি তুই ঠিক ধরছিস, কিন্তু ক্ষমতার লড়াই বড় নোংরা হয় রে মা। তোর বাবার উপর দিয়ে এখন কত ঝড় বয়ে যাচ্ছে তুই জানিস না। জানি মা। তিয়াশা মায়ের হাতটা শক্ত করে ধরল। কিন্তু বাবা তো অন্যায়ের সাথে আপোষ করে না। আজ যদি আমি চুপ থাকতাম, তবে কাল আরও 10টা মেয়ের জীবন অতিষ্ঠ করতো। মা, তুমি অন্তত আমার উপর ভরসা রাখো। মেয়ের দৃঢ়তা রেখে রেহেনা বেগম দুশ্চিন্তা থেকে যে কিছুটা যেন প্রশমিত হলো। তিনি মৃদু হেসে তিয়াশাকে নিজের কাছে টেনে নিলেন। বাদ দে, যা হওয়ার হয়ে হয়ে যাবে। আর আমি আমার মেয়েকে সাপোর্ট করি। সে কোনো ভুল করতে পারে না। তিয়াশা হেসে মাকে জড়িয়ে দিলেন। আদ্র গেল আম্মু। রাত তখন 9:15। শান্ত শরীরে বাসায় প্রবেশ করলেন তাহের চৌধুরী। ওনাকে ভেতরে প্রবেশ করতে দেখে রেহেনা বেগম ব্যস্ত হয়ে পড়লেন। দ্রুত রান্নাঘর থেকে এক গ্লাস শরবত নিয়ে এগিয়ে এলেন। তাহের চৌধুরী সোফায় গা এলিয়ে দিয়ে ঘাটটা সামান্য এলিয়ে রেখেছেন, চোখ দুটো বোঝা। রেহেনা বেগম আলতো করে রাখলেন, এই যে ধরো, আগে একটু শরবতটা খেয়ে নাও, শরীরটা ঠান্ডা হবে। তাহের চৌধুরী চোখ মেলে চাইলেন। স্ত্রীর হাতটা থেকে গ্লাসটা এক চুমুকে অর্ধেক শেষ করে টেবিলের উপর রাখলেন। একটা দীর্ঘশ্বাস হাতঘড়ি খুলে পাশে রাখতে রাখতে শুধলেন, টিয়া কই? রুমে? রেহনা বেগম মৃদু হেসে উত্তর দিলেন, হ্যাঁ, ওর ঘরে আছে। অনেকক্ষণ ধরে স্টাডি করছে। তাহের চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর স্ত্রীর দিকে তাকে হালকা স্বরে বললেন, মন্ত্রীর সাথে আজ অফিসে বেশ কিছু কথা হয়েছে। লোকটা দমাবার পাত্র নয়। রেহনা, সামনে সময়টা হয়তো আমাদের জন্য একটু কঠিন হতে পারে। টিয়াকে চোখে চোখে রাখো। রেহেনা বেগম স্বামীর কাছে হাত রেখে আশ্বস্ত করলেন, তুমি ভেবো না, আমাদের মেয়ে অতটা কাঁচা নয়। তুমি আগে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার পাচ্ছি। তাহের চৌধুরী উঠে দাঁড়ালেন। ফ্রেশ হয়ে এসে ধীর পায়ে তিয়াশার ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজায় একটা টোকা দিতে ভেতরে উকি দিলেন। দেখলেন তিয়াশা টেবিলের ল্যাম্পের আলোয় বইয়ে মুখ গুজে আছে। বাবার উপস্থিতি টের পেয়ে তিয়াশা ঘুরে তাকাতে তাহের চৌধুরীর ক্লান্ত মুখটা এক চিলতে প্রশান্তে হাসি ফুটে উঠল। তিনি ঘরে ঢুকে তিয়াশার মাথায় হাত রেখে বললেন, আমার মা জননী কি খুব ব্যস্ত? বাবার সাথে একটু কথা বলার সময় হবে না? তিয়াশা বই বন্ধ করে বাবার হাতটা জড়িয়ে ধরলেন। এই এক স্পর্শের জন্য তাহের চৌধুরীর সারাদিনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বাবার দিকে তাকিয়ে তিয়াশা দুষ্টুমি করে বলেন, ডিআইজি সাহেবের সাথে কথা বলার জন্য তো অ্যাপয়েন্টমেন্ট লাগে বাবা, তবে আমার জন্য সেটা সবসময় ফ্রি। তাহের চৌধুরী মেয়ের পাশে চেয়ারে টেনে বসলেন। তিয়াশার চুলে বিলি কেটে দিতে দিতে মৃদু হেসে বললেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যখন সুযোগ পেলাম তখন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। তা কী পড়ছিলে শুনি? এই বয়সে কি শুধু বইয়ের মুখ গুজে থাকলে হবে? জীবনটা শুধু জিপিএ 5 পেয়ে পাওয়ার জন্য নয়। তিয়াশা বাবার কাছে হাত রেখে চটপট উত্তর দিল, জানি বাবা, জীবনের সাহসের সাথে বাঁচার জন্য, যেমনটা তুমি সবসময় বলো। কিন্তু বাবা, আজকের পর তুমি কি আমার উপর রেগে আছো? মানে আরাফ খানের মতো একজনের সাথে ওইভাবে পাঙ্গা নেওয়াটা কি আমার ভুল ছিল? তাহের চৌধুরীর চোখে এবার এক গর্বিত পিতার ন্যায় তিয়াশার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ভুল? আমার মামুনি যেটা করেছে সেটা করতে অনেক সাহস লাগে। এই সমাজ বা আইন হয়তো অনেক সময় আপোষের কথা বলে, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কিছু জেতা যায় না। আরাব যে অন্যায়টা করেছে তার উপযুক্ত জবাব তুমি দিয়েছ। তিয়াশা বাবার দিকে সোজা হয়ে তাকিয়ে বলেন, সবাই বলছে মন্ত্রীর ছেলে বলে ও পার পেয়ে যাবে, কিন্তু আমি জানি আমার বাবা যতক্ষণ এই চেয়ার আছে ততক্ষণ অন্যায় অত সহজে ধামাচাপা পড়বে না। তাহের চৌধুরী
পরম নির্ভরতার সুরে বললেন, একদম ঠিক। ও কার ছেলে সেটা বড় কথা নয়, ও একজন অপরাধী, এটাই ওর আসল পরিচয়। তুমি তুই নিশ্চিত থাক টিয়া, তোর বাবা কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবে না। তুই আজ শুধু নিজেকে নয়, এই ক্যাম্পাসের প্রতিটি মেয়ের সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছে। আমি তোকে নিয়ে গর্ববোধ করি রে মা। টিয়া সাহেবের মনের সমস্ত কালোমেঘ কাটিয়ে বাবাকে জড়িয়ে ধরলেন। এক কঠিন পরিস্থিতির মাঝেও বাবার এই মানসিক সাপোর্ট যেন তাকে এক নিমেষে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। টিয়া হাসি মুখে বলল, থ্যাংক ইউ বাবা, তুমি আমার সুপার হিরো। এই আপনার ফোনটা দিন তো। আকস্মিক আরাফের এমন কথায় ভড়কে গেল ওসি রফিকুল ইসলাম। কিছুক্ষণ আগে যে ছেলেটা বুকে ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, আচানক তার এমন পরিবর্তনে রীতিমতো তাজ্জব বনে গিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকে আরাফের ক্রনিক চেস্ট পেইন বা অ্যাজিনার সমস্যা আছে, যা সামান্য মানসিক চাপে বা উত্তেজনায় প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। অবস্থা বেগতিক দেখে ওসি রফিকুল ইসলাম তড়িঘড়ি করে একটা প্রাইভেট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাই ওকে হাসপাতালের উদ্দেশ্যে ছুটছিলেন। উনি আমতা আমতা করে বললেন, আরাপ, আপনার কন্ডিশন তো ভালো না, ছোটোবেলা থেকে আপনার হার্টের প্রবলেম, এখন একটা ইমার্জেন্সি অবস্থায় ফোন দিয়ে কী করবেন? আমাদের দ্রুত স্কয়ার হসপিটালে পৌঁছাতে হবে, দেরি হলে বড় ঝুঁকি হয়ে যাবে। আরব এক হাতে নিজের বুকে চেপে ধরে অন্য হাতে ওসির দিকে বাড়ি দিয়ে বলল, অসুস্থতা মাই ফুড, আপনার ফোন দিন, জাস্ট ওয়ান কল। রফিকুল ইসলাম কাঁপা কাঁপা হাতে নিজের স্মার্টফোনটা বের করে দিলেন। মন্ত্রী ছেলের অবাধ্য হমনে নিজের কেরিয়ারে অপমৃত্যু ডেকে আনা, সেটা তিনি ভালো করে জানেন। ফোনটা হাতে নিয়ে আরব সামনের দিকে তাকিয়ে চালককে উদ্দেশ্যে কর্কশ গলায় বললেন, অ্যাম্বুলেন্স রাস্তার সাইডে পার্ক করে এক্ষুনি। রাফিকুল ইসলাম আঁতকে উঠে ভয়ার্ত দৃষ্টিতে বাধা দিয়ে বলেন, এটা অসম্ভব আরাম। ট্রাফিক আইন অনুযায়ী অ্যাম্বুলেন্সের সাইরেন বাজলে অন্য সব গাড়ি রাস্তা ছেড়ে দিতে পারত, কিন্তু অ্যাম্বুলেন্স যদি কখনো মাঝ রাস্তায় এভাবে থামাতে পারে, এটা ঘোরতর বেআইনি প্রোটোকল। আরাব ফোনের ডায়াল প্যাডে আঙুল চালাতে চালাতে তাচ্ছিল্য করে বলল, আপনার আইনের মাইরে বাপ, যা বলছে তা করেন রফিকুল সাহেব, নাহলে কাল সকালে আপনার উদ্ধৃতি একটা স্টারের বদলে কেবল বেকারত্ব সিলমো থাকবে। চুজ ইউর সাইড, ল অর পাওয়ার। রফিকুল ইসলাম আর কোনো কিছু বলার সাহস করলেন না। তিনি কাঁপা হাতে ড্রাইভারকে নির্দেশ দিলেন রাস্তার একপাশে গাড়ি থামাতে। অ্যাম্বুলেন্সের নীল বাতি তখন ঘুরছে, কিন্তু সাইরেনটা থেমে গেছে। আরাব ওসির দিকে তাকে শান্ত গলায় বলেন, গুড, এবার চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকুন। আরাব অন্তত দ্রুততার সাথে একটি কাঙ্ক্ষিত নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতে আরাফের গম্ভীর কণ্ঠ প্রতিধ্বনিত হলো, হ্যালো, ইটস মি, কাজটা কি রেডি? অপর পাশ থেকে আশানুরূপ জবাব এসে বলল, ইয়েস, গুড, এবার ভিডিও লিঙ্ক বাবার কাছে পাঠাও, সেই সঙ্গে আমার বলা কথাগুলো বলে দে, ওকে? ওকে। আর তোর পেমেন্ট বলে দিব আমি, ডোন্ট ওয়ারি, জাস্ট বের হইয়া কাল। বলে ফোনটা কেটে দিল আরাব। সেটা রফিকুলের হাতে তুলে বুঝিয়ে দিল, অ্যাম্বুলেন্স ঘোরান, থানায় ব্যাক করছি আমরা, আপনার পেন ওটা গায়েব হয়ে গেছে। রফিকুল কিঞ্চিত বিরক্ত হয়ে অগত্যা ড্রাইভারকে অ্যাম্বুলেন্স ঘোরানোর নির্দেশ দিলেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের নীল আলোটা মাঝ রাস্তায় ইউটার্ন নিল। সাইরেন ছাড়ার গাড়িটা ঝড়ের গতিতে থানার দিকে এগোতে শুরু করলো। অফিস কক্ষে বিদ্যমান হচ্ছে এসির ভিতরে বসেও তপ্ত মরুভূমি নিয়ে উষ্ণতা অনুভব করা অনবরত ঘেমে চলছে ডিআইজি তাহের চৌধুরী। বদ্ধ কামরার এসি 16 ডিগ্রি সেলসিয়াস, তার কপাল বেয়ে অঝরে ঝরছে ঘামবিন্দুরা। কয়েক মিনিট আগে তার ফোনে একটি আননোন নাম্বার থেকে আসা ভিডিও লিঙ্ক তার পায়ের তলা থেকে মাটি সরে দিছে। ভিডিও লিঙ্কে দেখা যাচ্ছে তিয়াশা কলেজে সেই অশ্লীলতাহানির দৃশ্যটা, কিন্তু অন্তত নিখুঁতভাবে এডিট করা, যেখানে মনে হচ্ছে তিয়াশা নিজেই আরবকে পরিচিত করছে। আধুনিক প্রযুক্তি ডিপফেক কারসাজিতে সত্যকে মিথ্যার চাদরে এমনভাবে ঢাকা হয়েছে যে তার জনসম্মুখে এলে তিয়াশার সম্মান ধুলিতে মিশে যাবে। ঠিক সেই মুহূর্তে তার ব্যক্তিগত ফোনে বেজে উঠল আনোয়ার খানের নাম্বার। তাহের চৌধুরী প্রথমবার কলটা কেটে দিলেন, হাত কাঁপছে তার। দ্বিতীয়বার ফোনটা বাজতে তিনি রিসিভ করলেন। ওপাশ থেকে আনোয়ার খানের বিষাক্ত হাসিমাখা কণ্ঠ ভেসে এলো, গুড মর্নিং ডিএজি সাহেব, শরীরটা কি বেশি খারাপ? ভিডিও পেয়েছেন তো? না মানে টেকনোলজির যুগে সব কিছুতে ফাঁস।
এখন আপনার সেই তথাকথিত এথিকস কি আপনার মেয়ের সম্মানের চেয়েও বড়? তাহের চৌধুরী টেবিলের উপর রাখা পেপারটা শক্ত করে চেপে ধরলেন, দাঁতে দাঁত চেপে বললেন, আনোয়ার খান, আপনি একজন পলিটিশিয়ান হয়ে এত নিচু মানসিকতার কাজ করতে পারেন, এটা স্যার ব্ল্যাকমেল। আপনি জানেন এর পরিণাম কী হতে পারে? কাম ডাউন তাহের সাহেব, কাম ডাউন। পরিণাম নিয়ে আমি ভাবলে তো আজ বঞ্চিত করতে পারতাম না। কাল বলেছিলাম ক্ষমতার চাকা করে নিজের প্রমোশন লোভে হয়তো নীতি ভাঙতেন না, কিন্তু নিজের আদরের মেয়ের এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে তখন আপনি মুখ দেখাবেন কোথায়? ডিএজি তাহের চৌধুরী মেয়ের গোপন কীর্তি, হেডলাইনটা কেমন হবে বলুন? পুরো বিশ্বের মানুষ দেশের দিকে আঙুল তুলবে। তখন কি আপনার এই পাওয়ার ওকে বাঁচাতে পারবে? তাহের চৌধুরী অস্ফুট স্বরে বলল, ইউ রাস্কেল। আনোয়ার খান থামলেন না, বরং আরও বাঁকা স্বরে বললেন, শুনে রাখুন ডিএজি সাহেব, আই ডোন্ট লাইক এ লং কনভারসেশন। ডিলটা সিম্পল, আদারওয়াইজ ডটার ডিগনিটি অ্যান্ড মাই সন ফ্রিডম, চুজ ইউর ওয়াইজ। আমার ছেলেকে এখন সসম্মানে থানা থেকে ছাড়ার ব্যবস্থা করুন, তবে এই ভিডিও ডিলিট হবে, না হলে 1 ঘন্টার মধ্যে পুরো ইন্টারনেটে আগুন লাগিয়ে দেবো। টিকটক টিকটক, সময় কিন্তু চলেই যাচ্ছে। তাই চৌধুরী আর কথা বাড়ালেন না, ফোনের লাল বাটনটা চেপে সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন। কামরার নিস্তব্ধতা যেন তাকে গ্রাস করছে। তিনি জানেন আরবকে ছেড়ে দেওয়া মানে নিজের আদর্শকে হত্যা করা, কিন্তু তিয়াসার সম্মান, যে মেয়েটাকে তিনি রাজকুমারীর মতো বড় করছেন, তার চরিত্রে কলঙ্ক লেপন করতে দিতে পারেন না তিনি। একজন সৎ অফিসার আর একজন অসহায় বাবার মাঝে যে যুদ্ধ শুরু ছিল তাতে পিতৃসত্তায় আজ জয়ী হলো। প্রায় 10 মিনিট স্তব্ধ হয়ে বসে থাকার পর তিনি কাঁপা হাতে ইন্টারকমটা তুললেন। ওসি নাম্বার ডায়াল করে নির্লিপ্ত প্রায় মৃত স্বরে বললেন, রকিবুল সাহেব, আরব খানের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো সব উইথড্রল করে নিন। আই রিপিট, অল চার্জেস আর ড্রপ। কেসটা ক্লোজ করুন। ওকে এখনই থানা থেকে রিলিজ দেওয়ার ব্যবস্থা করুন। ইটস অ্যান অর্ডার। ফোনটা রেখে তায়ের চৌধুরী চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। তার দু চোখের কোণ দিয়ে অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ক্ষমতার কাছে আজ কেবল একজন পুলিশ অফিসার হারেনি, হেরে গেছে এক পিতার অকুতোভয় লড়াই। সদা সৎ নির্ভীক সত্তা আছে যেন পিতৃত্বের কাছে বড় অসহায়। নীলিমার বক্ষ চিরে গদিলির শেষ রক্তিমভাবে বিদায় নিচ্ছে অনেকক্ষণ। সন্ধ্যা গাঢ় হয়ে রাত। তীরের সাথে ড্রয়িং রুমে বিশাল টেলিভিশনের স্ক্রিনটা তখন জ্বলছে। স্ক্রিনে নিচে বড় বড় হরফে লেখা, অবশেষে মুক্তি পেল স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে আরব খান। অভিযোগ প্রত্যাহার করে নিলেন স্বয়ং ডিআইজি তাহের চৌধুরী। খবরটা দেখার পর তিয়াসের মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন অবশ হয়ে গেল। যে মানুষটা কাল রাতে তার মাথায় হাত রেখে বুঝল অন্যায় সইব না, সেই মানুষটা আজ এভাবে পিছু উঠল। তিয়াসার মনে হচ্ছিল তার চেনা পৃথিবী হুট করে পাল্টে গেছে। সকাল থেকে অন্তত 20 বার বাবাকে ফোন করছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠ জানিয়েছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রাত 8টা নাগাদ গেটের বাইরে দাঁড়িয়ে হর্ন শোনা গেল। কয়েক মুহূর্ত পরে ড্রয়িং রুমে প্রবেশ করল তাহের চৌধুরী, কিন্তু যেন অন্য মানুষ। সর্বদা মেরুদণ্ড টান টান মেরুদণ্ড আর উন্নত শির নিয়ে চলা এই দুধে অফিসার অভয় আজ ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত। মনে হচ্ছে বার্ধক্যে এক নিমেষে গ্রাস করে ফেলছে তাকে। তিয়াসা সোফা ছেড়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। ওর চোখে রাজ্যের বিশ্বহারা একটা অভিমান। বাবা পদ আগলে দাঁড়িয়ে শুধালেন, বাবা তুমি ফোন ধরেছিলে না কেন? আর নিউজে যা দেখছি সেটা কি সত্যি? হুম, ইউ রিলি সিম সিরিয়াসলি আব্বু, হাউ কুড ইউ ডু দিস? তাহের চৌধুরী কোনো প্রত্যুত্তর করলেন না। তিয়াসার চোখের দিকে তাকানোর সাহসটুকু যেন হারিয়ে ফেলছেন তিনি। শুধু হাতের ব্রিফকেসটা পাশের টেবিলে রেখে নিজের শার্টের কলারটা আলগা করলেন। দীর্ঘদায়ী সৎ অফিসার তিয়াসার সুপার হিরো আজ যেন নিজের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামি। তিয়াসা এবার আরও কাছে এগিয়ে গেলেন। বাবা, আই নিড এ অ্যান্সার। কাল তুমি আমাকে বললে যে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবে না, তাহলে আজ কেন ওকে সসম্মানে থানা থেকে ছাড়ার অর্ডার দিলে? ওই রাস্কেল যদি তবে আইনের চেয়েও বড় হয়ে গেল, নাকি তুমি শেষ পর্যন্ত পাওয়ারের কাছে স্যারেন্ডার করলে? ইউ জাস্ট ডিসগাস্টিং। তাহের চৌধুরী এক বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার নিস্তব্ধতার জন্য তিয়াসাকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলছিল। তিয়াসা চেঁচিয়ে বলল, সবাই বলছে মন্ত্রীর সাথে তোমার কোনো সিক্রেট ডিল হয়েছে।
ইজ দ্যাট ট্রু? জাস্ট টেল মি ট্রু। বাবা, তাহের চৌধুরী এবার মুখ তুললেন। তার চোখ দুটি রক্তবর্ণ, তীব্র মানসিক যন্ত্রণায় ফেটে কর্কশ গলায় বললেন, টিয়া, এনাফ, স্টপ দিস ননসেন্স। সব সময় সব কিছু তোমার লিটিল ব্রেন দিয়ে জাজ করতে এসো না। আমি যা করছি পরিস্থিতি চাপে পড়ে করছি। আই হ্যাভ মাই ওন রিজন। রিজন? কী এমন রিজন থাকতে পারে বাবা, যাতে তোমার অডিওলজি হুট করে বদলে গেল? তাহের চৌধুরী এবার সিঁড়ির দিকে অগ্রসর হলেন। তার যাওয়ার শুধু একবার ফিরে তাকে ক্লান্ত করলে বললেন, সব লড়াই জেতার জন্য লড়া হয় না টিয়া। কিছু লড়াই হারতে হয় শুধু নিজের আপনজনকে বাঁচানোর জন্য। এখন প্লিজ আমাকে একা থাকতে দাও। আই এম নট ইন আ মুড টু টক। তিয়াসা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বাবার এই অস্বাভাবিক আচরণ ওর মস্তিষ্ক সহস্রবার প্রশ্ন ভিড় জমালো। মনের গহনে এক অজানা ভীতদানা বাঁধতে শুরু করলো। বনানী এক অভিজাত লাউঞ্জে, কাম ক্লাব, দ্য ভলভেটুম, ড্রামাটিক ব্লু আর লিওন লেজার লাইটের পুরো ফ্লোরে তখন মোহময়। চারিদিকে দামি পারফিউম আর গন্ধ। স্পিকারে হাই ভলিউমে ট্রেন্ডিং ইংলিশ গান, ইডিএম ট্র্যাক। আরাফ খানের মুক্তি উপলক্ষে আয়োজন। সেন্ট্রাল টেবিলের উপর সাজানো দামি শ্যাম্পেন আর বোতল। আরাফের ফ্রেন্ড সার্কেল আজ উন্মাদনে আছে। আরাফ একটা লেদার সোফায় পা তুলে আয়েশ করে বসলো, হাতে ক্রিস্টাল গ্লাস, চোখে মুখে পৈশাচিক তৃপ্তি। ওর ডান পাশে থাকা ইমাদ একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, ওয়েলকাম টু ব্যাক ফ্রিডম মামু। তোর এই লাল দালানের ট্যুরে কেমন হলো রে? ডিএজি তাহের চৌধুরী তোকে যে চক্কর দিল, আই সোয়ার আমরা তো ভেবেছিলাম এবারে ইলেকশন তুই ওখানে থাকবি। আরব গ্লাসে এক চুমুক দিয়ে তাচ্ছিল্য বলল, আরে মামু, ডিএজির পাওয়ার দেখাচ্ছিল, কিন্তু পলিটিক্স ইজ আ ডিফারেন্ট গেম। বাঘ যখন খাঁচায় ঢুকে তখন লোকে ভাবে খেলা শেষ, কিন্তু বাঘ যখন বেরোয় তখন শিকারটা আরও বেশি ব্লাডি হয়। তবে লাল দালানে ভাত খাওয়ার মাঝে মাঝে খারাপ না। তোরা কি টেস্ট করতে চাস নাকি? পুরো টেবিলে হাসির রোল উঠল। ঠিক তখনই আরেক বন্ধু শাহিদ গ্লাসটা টেবিলের উপর রেখে আরবের কাঁধে হাত দিয়ে কুৎসিত একটা হাসি দিয়ে বসল, সবই তো বুঝলাম মামু, কিন্তু তুই তো ভাই হিরো হয়ে গেলি। ওই ডিএজির মেয়ে তিয়াসা, শি ইজ লাইক এ মোস্ট ওয়ান্টেড ক্রাশ অন আওয়ার কলেজ। ওর ঠোঁটে একবার ডিরেক্ট লিপ কিস, ভাই তোর গার্ডস আছে বলতে হবে। তবে একটা কথা বলতো, হোয়াট ইজ লাইক ইট লাইক, তিতা না মিঠা? আরব গ্লাসটা নামিয়ে একটা দামি সিগারেট ধরল। ধোঁয়াটা কুণ্ডলি পাখি উপরের দিকে ছেড়ে আক্রোশ মিশ্রিত কণ্ঠ, দূর বেটা, টেস্ট করার টাইম পাচ্ছিলাম নাকি? ধরার সাথে সাথে ছ্যামড়ি যা একখান কড়া থাপ্পড় মারছে, কসম আমার বাঁকানেক পর্দাটা আজও ভোবো করে। বাপের পাওয়ারে ওই দিনে অত বড় শয়তানি দেখাচ্ছি, বাট ইট ওয়াজ জাস্ট এ টেইলার সাহেব। ওই তিতা চটটাকে এখন আমি চিনিতে কনভার্ট করব। আরাপের পাশে আইসের বাকেট নিয়ে একটা বরফের টুকরো তুলে দিয়ে গ্লাসে ফেলে পাশের বন্ধুকে উদ্দেশ্য করে বলল, শি থিঙ্ক শি ইজ এ কুইন, বাট শি ফরগেট দিস ইজ মাই কিংডম। তিয়াশাকে শুধু কিস করে আমি থামবো না। ওর বাপের ওই উদ্দির অহংকার আর ওর মেয়ের সতীপনা দুটোই আমি এই ক্লাবের মেঝেতে ধুলোতে মতো উড়াবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গাইস, দিস ইজ পার্সোনাল নাও। শহরে ব্যস্ত রাজপথের বুকে তপ্ত পিচ অগ্নি হালকা ছড়াচ্ছে। স্কুটি নিয়ে বাতাসের গতিতে ছুটছিল তিয়াশা। হুট করে ওর নজর পড়ল মাঝ রাস্তায় পড়ে থাকা অবোধ প্রাণ। সজোরে ব্রেক কষে স্কুটির গাড়ি গতি রোধ করলো। রাস্তার ঠিক মাঝখানে একটা শ্বেত শুভ্র বিড়ালের ছানা কুণ্ডলী পাখি পড়েছে। ওর শরীর থেকে চুইয়ে পড়ছে তাজা রক্ত। চারপাশে একটা দানবীয় সব যানবাহন পাশ কাটিয়ে চলে যাচ্ছে, যেন কারো কোনো এক মুহূর্ত থামার ফুরসত নেই। তিয়াশা সময়ক্ষেপণ না করে স্কুটি থেকে নেমে পড়ল। ঝড়ের বেগে ছুটে গিয়ে বিড়াল ছানাটাকে আলতো করে কোলের মধ্যে তুলে নিল। ওর হৃৎপিণ্ড তখনও সজোরে ধুকপুক করছে। অবোধ প্রাণীটির কম্পমান শরীর আর অসহায় চোখ দুটো যেন তিয়াশার কাছে জীবনের এক করুণ আত্মে প্রকাশ করলো। ব্যস্ত সড়কের যান্ত্রিকতা উপেক্ষা করে তিয়াশা তখন কেবল এক প্রাণটুকু বাঁচানোর আদম্য মায়ায় বিভোর। শহরের ব্যস্ত ট্রাফিক জ্যাম আর হর্নের বীভৎস শব্দের মাঝে তিয়াশা তখন এক ভিন্ন জগতের বাসিন্দা। ওর পরনের অবাধ
ওড়নাটা অবাধ্য বাতাসের ঝাপটায় অবিন্যস্ত হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে টায়ারের ঘসকানো কর্কশ শব্দ এলো। সেই সাথে ভেসে এলো এক তাচ্ছিল্য ভরা পুরুষালী কণ্ঠ। আরে ম্যাডাম, মাথার স্ক্রু কি লুজ হয়ে গেছে? রাস্তার মাঝখানে যান দেওয়ার শখ হলে অন্য কোথাও যান দিন। মাঝরাতে সস্তা সেন্টিমেন্ট দেখানোর মানে কি? বিড়াল ছানাটাকে বুকে আগলে রেখে তিয়াসা অগ্নিদৃষ্টি নিয়ে পেছন ফিরে তাকালো। বাতাসের ঝাপটায় অবিন্যস্ত চুলগুলো সরাতে ওর চোখে পড়ল গাড়ি থেকে নামা সেই সুঠামদেহী অবয়বটি। চোখে দামি সানগ্লাস, ঠোঁটে সেই চিরচেনা বিদ্রুপের সে আরব খান। তিয়াসার গলার স্বর হুট করে সপ্তমে চলল, ইউ। আরাপ সানগ্লাসটা কপালে অবধি তুলে যেন আকাশ থেকে পড়ে। ও মাই গড, দ্য ড্রামা কুইন, তুমি এখানে কি করছো? ও সরি, ইউ তো গ্রেট সোসিওলজিস্ট। মাঝ রাস্তায় বিড়ালকে উদ্ধার করে কি নোবেল পাওয়ার ট্রাই করছো? তিয়াসা দাঁতে দাঁত চেপে বলল, ইউ রাস্কেল। আরাব এক পা এগিয়ে এসে তাচ্ছিল্য ভরে বলল, লুক তিয়াসা, ডোন্ট শো মি ইয়োর অ্যাটিটিউড। তোর তো আগে থেকে স্ক্রু ঢিলা ছিল, এখন দেখছি পুরোপুরি পাগল হয়ে গেছিস। এই নোংরা বিড়ালের জন্য মাঝ রাস্তায় জ্যাম লাগিয়ে বসে আছিস? তিয়াসা তেড়ে এলো। কাল জেল থেকে ছাড়া পেয়ে খুব পাখা গুছিয়েছে না? আর হুট করে তিয়াসার এক হাত সজোরে চেপে দিল। রক্তলাল দৃষ্টি হেনে ধমকেশ্বর বলল, জাস্ট শাট আপ। তুই কার সাথে কথা বলছিস জানিস? আরব খানের সাথে কথা বলার যোগ্যতা তোর নেই। ইউ আর জাস্ট এ লাকি গার্ল যে আমার বাবার দয়ায় এখনো শান্তিতে ঘুরছিস। তিয়াসা এক ঝটকায় হাত ছড়িয়ে নিয়ে পাল্টা গর্জে উঠল, আমি জানি তুই কে। একটা একটা ইপটিজার আর একটা স্টুপিড লুজার। তোর মতো থার্ড ক্লাস ছেলের সাথে কথা বলা রুচির ব্যাপার। তুই জানিস আমি কে? আমি ডিআইজি তাহের চৌধুরী মেয়ে। তোর মতো গুন্ডাদের শায়েস্তা করা আমাদের ফ্যামিলির ট্র্যাডিশন। আরব এবার তিয়াসার খুব কাছে এসে বিদ্রুপের হাসি দিয়ে বলল, বড় বড় ডায়লগ দিস না। তোর তো দেখছি কুত্তার মতো নাছরবান্ধা স্বভাব। একবার ছাড়ি খেয়েও শান্তি এনে। ওই যে বলে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না, তোর অবস্থা তাই। তিয়াসা এবার ফেটে পড়ল, কুকুর আমি না তুই। শোন আরাপ, তোর মতো জানোয়ারদের কোনো জাত হয় না, তাই তোর সাথে কথা বলার কোনো কারণ নেই। গেট আউট অফ মাই সাইট বিফোর আই কল মাই ফাদার। আরব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তিয়াসার রাগী মুখটার দিকে তাকিয়ে রইল। তারপর পকেটে হাত ঢুকে বাঁকা এসে বলল, কল ইউর ফাদার? শিওর? ওনাকে বলিস ওনার মেয়ে মাঝ রাস্তায় বিড়াল নিয়ে রোমান্টিক সিন ক্রিয়েট করছে। বাই দ্য ওয়ে, এই জেটটা ধরে রাখিস তিয়াসা, কারণ খেলাটা তো জাস্ট শুরু হলো। সি ইউ ইন কলেজ বেবি। আরাব গটগট করে গাড়িতে উঠে বসলো। তিয়াসা রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বিড়াল ছানাটাকে নিয়ে স্কুটির দিকে এগিয়ে গেল। ক্যাম্পাসে কৃষ্ণচূড়ার গাছটার নিচে বাঁধানো বেঞ্চিতে বসে আছে তিয়াসা, অস্থিরভাবে পা নাচাচ্ছে। তার কোলের উপর রাখা ব্যান্ডেজ করা বিড়াল ছানাটা এখন ঘুমে বিভোর। পাশে তার সবচেয়ে কাছের বন্ধু অদ্রিতা। অদ্রিতা তিয়াসার ছোটবেলার সাথী, তাই ওর মনের খবর হদিশ অদ্রিতার চেয়ে ভালো কেউ জানে না। তিয়াসা পুরো ঘটনা এক নিঃশ্বাসে অদ্রিতাকে বলে থামলো। অদ্রিতা কপালে ভাঁজ ফেলে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, টিউ, আই থিঙ্ক ইউ শুড টক টু আঙ্কেল সিরিয়াসলি। সামথিং ইজ ডেফিনেটলি ফিশি। নইলে যে ডিএজি তাহের চৌধুরী অপরাধীদের জমের মতো ভয় দেখায়, তিনি কেন হুট করে কোনো চার্জ ছাড়া আরবকে রিলিজ করে দেবেন? ইউ জাস্ট ডাস নট মেক সেন্স। তিয়াসা একটা দীর্ঘশ্বাস ফেলল। আই নো আদ্রু, আব্বু বলেছিল যে উনি নাকি পরিস্থিতির চাপে পড়েছেন, বাট হোয়াট কাইন্ড অফ প্রেশার? আদ্রিতা তিয়াসার কাঁধে হাত রেখে একটু নিচু সুরে বলল, লিসেন টিউ, আরব খান জাস্ট একজন মন্ত্রী ছিল না, ও একটা সাইকো। ওর রিভেঞ্জ নেওয়ার স্টাইল একদম আলাদা। গতকাল ক্লাবে নাকি ও নাকি তোর নামে যাতা বলছে। আর তুই যে বললি তোকে মাঝ রাস্তায় আবার হ্যারাস করলো, দিস ইজ নট এ গুড সাইন। আই অ্যাম সিরিয়াসলি ওয়ারিড অ্যাবাউট ইউ। তিয়াসা জেদি গলা বলল, ওকে, আমি ডরাই না আদ্রু, ও একটা লুজার ছাড়া আর কিচ্ছু না। আদ্রিতা তিয়াসার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, শোন, সাহসের সাথে বোকামি একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আঙ্কেলের সাথে খোলাখুলি কথা বল, আকসিম ডিরেক্টলি যে আরব খানের কাছে কোনো ব্ল্যাকমেল করার মতো পয়েন্ট পেয়েছে কিনা, বিকজ ইন দিস টেকনো ওয়ার্ল্ড ক্যারেক্টার
অ্যাসাসিনও করা খুব ইজি। তুই জানিস না ওই আরব কতটা নিচে নামতে পারে। সো বি কেয়ারফুল, ওকে? তিয়াশা আদ্রিতার কথা গভীরভাবে উপলব্ধি করে আরমান বলল, হুম। আদ্রিতা আবারও কিছু বলতে উদ্যত হলো তিয়াশাকে। ভাই কয়টা বাজে রে? আদ্রিতা এক ঝলক হাত ঘড়ির পানে চেয়ে বলল, 2:05। কি বলিস? জলদি পদক্ষেপে দাঁড়িয়ে পড়ল তিয়াশা। ওর সামনে ব্যতিব্যস্ত আদ্রিতা ভুরু কিছু বলে, কি হয়েছে? আমাকে জয়নাব ম্যামের বাসায় যেতে হবে এক্ষুনি। কেন? ভুলে গেলি? আদ্রিতা চোখ টিপ টিপ করতে তিয়াশা বলল, আজকে 10ই মার্চ। আদ্রিতা মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ কিছু মনে করা ভঙ্গি করল, মানে তো হ্যাঁ, ম্যামের আজকে বার্থডে। হায় আল্লাহ, একদম ভুলে গেছিলাম। তাহলে উঠিস না কেন? চল, আমি কেক অর্ডার করছি অনিমা আপুর কাছে। হোমমেড করা কেক ছাড়া তো ম্যাম খান না। হ্যাঁ হ্যাঁ চল। আর আমি কি নেবো রে? নিস কিছু এখন? চল। চলতি পথে হুট করে থামলো আদ্রিতা। এই যা। তিয়াশা ভুরু কুচকে বলে, আবার কি? দোস্ত, আপু আসবে আজকে। আম্মু বলেছিল বুলবুলকে উম, নিজে জলদি ফিরে। আমি যেতে পারবো না। তিয়াশা মুখ গোটায় অগত্যা মৃদু হেসে বলে, আচ্ছা যা। বেলা গড়িয়ে এখন ঠিক 3টে। চৈত্রের প্রখর রোদ কিছুটা স্নান হয়ে এলো ব্যবসা গরমের উপস্থিতি বড্ড প্রকট। শহরের এই প্রান্তে বিষঢালা পথগুলো এখন জলশূন্য প্রায়। কেবল দু একটা রিকশা টুংটাং শব্দে নিস্তব্ধতা ভাঙছে। তিয়াসে স্কুটি নিয়ে শহরতলে এক কোণে এসে থামলো। স্কুটির সামনে ঝুড়িতে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে একটা বিড়াল ছানাটা। তার পেছনে সযত্নে রাখা অনিয়ম তৈরি ভ্যাজি ভ্যানিলা স্পঞ্জ কেক। তিয়াসে এক নজর তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বাইরের দিকে। পুরো ধাঁচের দোতলা একতলা। দেওয়ালে শ্যাওলা আস্তরণ করে কালচে রং ধারণ করেছে। কার্নিশ বয়ে নেমে আসা লতানো গাছগুলি তীব্র গরমের মাঝে শীতল ছায়া আচ্ছন্ন করে পড়ছে চারপাশে। স্কুটি লক করে তিয়াসা সতর্ক পায়ে এগিয়ে গেল। জয়নাব ম্যাম তার শৈশবের বর্ণমালা থেকে শুরু করে তার জীবনে অনেক কঠিন পাঠ শিখেছে। নিঃসঙ্গ এই মধ্যবয়সী মহিলা তিয়াসা নিজের গর্ভজাত সন্তানের চেয়ে কোনো অংশ কম ভাবে না। তাই তিয়াসা এনার প্রতি টান খুব বেশি। কলিং বেলে হাত রাখতে ভেতরে নিস্তব্ধতা চিরে এক সুমধুর ধ্বনি বেজে উঠল। কয়েক মুহূর্ত পর দরজা খোলার শব্দ। ভারী কাঠের দরজাটা সামান্য ফাঁক হতে দেখা গেল এক উজ্জ্বল প্রতিভাদীপ্ত মুখ। তার সৌন্দর্যের ভরিক্ষিতে বয়সের কোঠা বোঝা দায়। ছিমছাম গরনের সাদামাটা শাড়ি, চোখে একটা মোটা ফ্রেমে চশমা সংজ্ঞাহীন সৌন্দর্যকে অবতারণ করে। তিয়াসাকে দেখা মাত্র ঠোঁটের কোণে উপচে পড়ল অপার এক বৎসলক, ম্যাম হ্যাপি বার্থডে। তিয়াসা একগাল হেসে গেট ঠেলে ভেতরে এলো। জয়নাব অবাক হলেন। পরক্ষণে নিজের গম্ভীর সত্তাতে বললেন, তুই আবার এসেছিস এই রোদে পড়ে? জয়নাব ম্যামের গাম্ভীর্য অনেকটা ডাব নারকেলের মতো। বাইরে শক্ত খোলসে আবৃত হলো, ভেতরটা স্নিগ্ধ আর রসে টইটম্বুর। তিয়াসা ম্যামের শাসনের ধারণটা খুব ভালো করে জানে। ও খিলখিল করে হেসে ম্যামের ড্রয়িং রুমের ভিতরে ঢুকে পড়ল। সোফায় কেকের বাক্সটা রেখে আদর করল, ম্যাম আপনি সবসময় এমন করেন কেন বলুন তো? যেন আমি আসাতে আপনি একদম খুশি হন না। আর শুনুন, আমি একা আসিনি, আপনার জন্য একজন স্পেশাল গেস্ট নিয়ে এসেছি। আপনি তো সারা জীবন আমাদের সুখে শিখেছেন মেহমানদের সাথে ভালো ব্যবহার করতে হয়। এবার নিজের শিক্ষাটা নিজেই পরীক্ষা করে দেখুন তো। জয়না ম্যাম ভুরু কুচকে তিয়াসার পেছনে তাকালেন। তিয়াসা আলতো করে স্কুটির ঝুড়ি থেকে সেই ব্যান্ডেজ করা শ্বেতশুভ্র বিড়াল ছানাটাকে তুলে এনে ম্যামের সামনে দাঁড় করলো। ম্যামের চোখে দৃষ্টি মুহূর্তে নরম হয়ে গেল। বিড়াল ছানাটার অসহায় মুখের ওর শরীরে ব্যান্ডেজ দেখে ম্যামের মাতৃত্ব জেগে উঠল। তিনি অবচেতনভাবে হাত বাড়িয়ে বিড়াল ছানাটিকে নিজের কোলে কাছে নিলেন। আহারে, এটার এই অবস্থায় কে করলো? তুই কি আবার রাস্তা থেকে কুড়িয়ে আনলি নাকি? তিয়াসা হেসে বলল, রাস্তা থেকে। এখন আপনার এই নতুন গেস্টে কি খেতে দিবেন নাকি এই গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকবেন? জয়না ম্যাম এবার আর গম্ভীর রইলেন না। বিড়াল ছানাটা একটু মাথায় বিলি কাটতে কাটতে তিনি মৃদু হেসে তিয়াসার দিকে তাকে শান্ত করে বলেন, তোর এই পাগলপনা কোনোদিন যাবে না রে তিয়া। যা, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শরবত বের করে খা। আর মেহমানদের খাবারের ব্যবস্থা আমি করছি। তিয়াসা আর চোখে ম্যামকে দেখলো। মানুষটা মুখে যতই বলুক, মনের গহীনে এক সমুদ্র মমতা নিয়ে বসে থাকে। এই নিঃসঙ্গ বাড়িটায় আজ অন্তত এক টুকরো আনন্দ নিয়ে আসতে পেরে তিয়াসার মনটাও বিড়াল ছানার মতো শান্ত হয়ে গেল। বাবা, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যান্ড ইটস আর্জেন্ট।
রাতের নিস্তব্ধতা তখন ড্রয়িং রুমে জেঁকে বসেছে। তাহের চৌধুরী ড্রয়িং রুমের টেবিলে এক মনে রাতের খাবার শেষ করছিলেন। আকস্মিক তিয়াসার কণ্ঠে তিনি হাতে থাকা রুটির টুকরোটা প্লেটে রেখে মেয়ের দিকে তাকালেন। শান্তস্বরে বললেন, বলো। তিয়াসা সরাসরি বাবার উল্টো পাশে চেয়ারটা টেনে বসলো। বাবা, আই আই নো ইউ আর হাইডিং সামথিং। যে আরাব খানকে তুমি ক্রিমিনালে অ্যাসেল্ট চার্জে ভেতর ঢুকেলে, তাকে কোন ম্যাজিক্যাল পাওয়ারে 24 ঘন্টার মধ্যে উইদাউট এনি ট্রায়াল রিলিজ করে দিলে? ডু ইউ রিয়েলি থিঙ্ক আই অ্যাম দ্যাট নাইফ? তাহের চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। টিয়া, ইটস কমপ্লিকেটেড। পলিটিক্যাল প্রেশার আর ডিপার্টমেন্টাল প্রোটোকল সব সময় একভাবে কাজ করে না। সিচুয়েশন এমন তো ছিল যে আমাকে পিছু হটতে বাধ্য হয়েছে। ড্যাম ইট বাবা, ডোন্ট গিভ মি দ্যাট পলিটিক্যাল ক্র্যাপ। আমি আজ ক্যাম্পাসে যাওয়ার পথে আবারও ওর ফেস করছি। ও আমাকে ওপেনলি হ্যারাস করার ট্রাই করছে। ও এখন আরও বেশি ডেসপারেট বাবা। ও কি তোমাকে কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করছে? দিস ইজ অ্যাবাউট মি। তাহের চৌধুরীর হাতের আঙ্গুলগুলো কিঞ্চিত কেঁপে উঠল বোধ হয়। তিনি তিয়াসার চোখের দিকে তাকাতে পারছেন না। মেয়ের সম্মান আর সত্যতা, এই দুয়ের জাতকলে পিষ্ট হওয়া একজন বা অসহায় পিতার প্রতিচ্ছবি ফুটে উঠল তার চোখে। তিনি ধীরস্বরে বললেন, টিয়া, কখনো কখনো বৃহত্তর স্বার্থে ছোট ছোট হার মেনে নিতে হয়। আরব যা করেছে তার চেয়ে বড় বিপদ আসছিল। আনোয়ার খান খুব নিচু স্তরের মানুষ। সে আমার কেরিয়ার নয়, আমার অহংকার, আমার গায়ের কলঙ্ক লেপন করতে চেয়েছিল। আই জাস্ট কুইট, লেট দ্যাট হ্যাপেন। তিয়াসা মুহূর্তে থেমে গেল। বাবার গলার স্বর আর চোখের কোণে জমে থাকা জলটুকু ওর মস্তিষ্কে সব যুক্তি পাল্টে দিছিল। সে উদ্বিগ্ন স্বরে বলল, তার মানে কি কোনো ফেক ভিডিও বা কিছু? তাহের চৌধুরী মাঝপথে ওকে থামিয়ে দিলেন। পরম মমতায় মেয়ের হাতটা চেপে ধরে বললেন, ডোন্ট ওয়ারি মা, আমি যতদিন আছি কোনো ফেক ভিডিও বা ব্ল্যাকমেল তোমার সম্মান ছুঁতে পারবে না। আমি ওকে ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু ওর উপর নজর রাখা আমি বন্ধ করিনি। দিস ইজ নট অ্যান টিয়া, দিস ইজ জাস্ট এ স্ট্র্যাটেজিক রিট্রিট। ট্রাস্ট ইউর ফাদার। বাবার উষ্ণ স্পর্শে নিরাপত্তাবোধ ছাপিয়ে গেল তিয়াসার মনের এক কোণে। জেদটা আরও দৃঢ় হলো। আরাব খান শুধু একজন অপরাধী নয়, ও এখন রীতিমতো তিয়াসার ব্যক্তিগত শত্রুতে পরিণত হয়েছে। তিয়াসার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো বাবার এই অসত্য প্রতিটি মুহূর্তের হিসাব ও আরাবের কাছ থেকে কড়াই গণ্ডায় বুঝে নেওয়া। গিভ মি 50,000 ইন ক্যাশ ইমিডিয়েট বাবা। রাতে নিস্তব্ধতা ছাপিয়ে রাজধানীর গুলশানে স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ার খানের বাসভবন তখন ব্যস্ততা। ড্রয়িং রুমে এক কোণে নিজের আসন্ন নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ কনফারেন্স কলে ফাইল চেক করছিল। চারপাশে থামতে হয়। হঠাৎ ফোন করে ছেলের মন ভূমিকাহীন কথায় তিনি মুহূর্তের মধ্যে কুঁচকেলেন। ঘড়ি কাঁটা তখন 12টা ছুঁয়েছে। তিনি দাঁতে দাঁত চেপে গম্ভীর করলেন, হোয়াট? 50,000 ক্যাশ? পাগল হয়েছে আরব? এই মাঝরাতে তোমার এত টাকা দিয়ে কী কাজ? কোনো নতুন ঝামেলা পাকিয়েছ নাকি? আরব ওপাশ থেকে তাচ্ছিল্য স্বরে বলল, ঝামেলা না বাবা, জাস্ট এ লিটল সেলিব্রেশন উইথ ফ্রেন্ড। আর শোনো, ওই যে আগে যা ছিল, ছবি টবি বা ওসব আজে বাজে জিনিস, ওগুলো সব শেষ এখন। আই নিড ফ্রেশ মানি ফর দ্য নাইট। আনোয়ার খান সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, গলার স্বর বিরক্তি আর দুশ্চিন্তার মিশ্রণ। তিনি বুঝতে পারলেন আরব এখন কোথায়। তিনি চাপা গর্জে বললেন, আরব, তুমি কি বুঝতে পারছো না পরিস্থিতি কতটা সেন্সিটিভ? সামনে ইলেকশন, অপোজিশন পার্টি সুযোগ খুঁজছে আমার ছোট কোনো ভুলের বড় ইস্যু বানাতে। অন্তত এই কথাতে নিজের উপর কন্ট্রোল রাখো। দিস ইজ নট ডুইং এনি গুড টু মাই কেরিয়ার। আরাব ফোনের ওপাশে কর্কশ হেসে বলল, বাবা উপদেশকে তুড়ি মেরে উড়ে দিয়ে বলল, স্টপ ইট বাবা, ইউ নো ভেরি ওয়েল আমার লিমিট কতটুকু। আমাকে নীতির কথা শুনিয়ে ইমপ্রেস করার চেষ্টা করো না। তোমার পাওয়ার আর পজিশন করো আমার এই লাইফস্টাইল মেনটেন করার জন্যই তো, তাই না? সো ডোন্ট লেকচার মি, জাস্ট সেন্ড মানি। ড্রাইভারকে দিয়ে ক্যাশটা পাঠিয়ে দিও এক্ষুনি। আনোয়ার খান কিছু একটা বলতে উদ্যুক্ত হতে আরবের খসখসে গলা শেষ কথাটুকু যোগ হলো, ডোন্ট মেক মি ডিফিকাল্ট বাবা, টাকা পাঠিয়ে দাও, আই এম ওয়েটিং। বলে আরব খট করে ফোনটা কেটে দিল। আরব খান আনোয়ার খানের স্মার্ট হাতে মুঠোয় শক্ত করে ধরে স্থানের মতো দাঁড়িয়ে রইল। আদর দিয়ে মানুষ করতে গিয়ে কখন যে বেয়ারা
করে ফেলছে ছেলেকে তিনি বুঝতে পারেননি, অথচ আজ তার ফল কি নিদারুণ রূপে ভোগ করতে হচ্ছে তাকে। আরাপ ফোনটা টেবিলের উপর আছাড় ফেলে সোফায় হেলান দিল। চারদিকে নীল আলো আর উগ্র মিউজিকের তালে ওর বন্ধুরা তখন নেশায় বুঁদ। গুলশানের প্রাইভেট পেন্ট হাউসে এখন আরাপের ব্যক্তিগত আস্তানা। ওর বন্ধু আসিয়ান এক নিয়ে এলো, কুৎসিত এক হাসি দিয়ে বলল, কিরে মামু, মিনিস্টার সাহেব কি মাঝরাতে ইকোনমিক্স ক্রাইসিস শুরু করলে নাকি? টাকা পাঠাচ্ছে না তো? আরাপ তাচ্ছিল্য হাসি হেসে দেয়া আরিয়ানের হাত থেকে গ্লাসটা কেড়ে নিল। এক চুমুক অর্ধেক শেষ করে কর্কশ করল, বাবার পকেট থেকে টাকা বের করা একটা জাস্ট একটা ফর্মালিটি আরিয়ান। পলিটিক্স আর পাওয়ারের নেশা যার রক্তে, যে নিজের কেরিয়ার বাঁচাতে ছেলেকে ঠিক ফিট করবে। ওল্ড ম্যান নোজ হাউ টু প্লে হিজ কার্ডস। শাহেদ পাশ থেকে বলে উঠল, বাবার কার্ড তো বুঝলাম, কিন্তু তুই তিয়াসার সাথে যে গেমটা শুরু করলি ওটার লেটেস্ট আপডেট কি? আরা পকেট থেকে একটা লাইটার বের করে ওটা নিয়ে খেলতে শুরু করলো। নিত্যনত অগ্নিশিখায় হিংস্র দৃষ্টি চেয়ে ও দাঁতে দাঁতে বলল, তিয়াসা চৌধুরী, মেয়েটার তেজ দিন দিন বাড়ছে। আজকে রাস্তায় আমাকে যে ভাষায় ইনসাল্ট করলো, আমার রক্ত টকবক করছে। ও ভাবছে বাবার উদ্দেশ্যটা ও সেফ, কিন্তু ও জানে না ওই উদ্ধৃতে আমি অলরেডি একটা পার্মানেন্ট দাগ বসিয়ে দিয়েছি। আরিয়ান ভুরু কুচকে শুনল, মানে ওই ব্ল্যাকমেল ভিডিওটা দিয়ে কাজ হবে তো? ডিএজি সাহেব তো অলরেডি স্যালেন্ডার করছে। স্যালেন্ডার শ্বশুর যা শুরু মামু। আরাপ বসা থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ভিডিওটা তো জাস্ট একটা ওর বাপের শক্ত রাখার চাবিকাঠি, কিন্তু তিয়াশাকে সাহায্য করার প্ল্যানটা আরও বেশি ইন্টারেস্টিং। ওকে আমি এমন এক চোরাবালিতে ফেলবো যেখান থেকে ও সুপার হিরো বাবা ওকে টেনে তুলতে পারবে না। শি কল্ড মি এ লুজার, রাইট? এবার আমি দেখাবো এই লুজার হার্ট কত বড়। মধ্য গগনে সূর্যটা আজ অগ্নিবর্ষ করেছে। চর জুড়ে এক ক্লান্তিকর উত্তপ্ত হাঁসফাঁস। কাঠফাটা রোদের দাপটে বিপর্যস্ত জনজীবন। কলেজে আজ আদ্রিতার অনুপস্থিতিতে তিয়াসা কোনো মতে প্রেজেন্টেশনটা বুঝে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে মাঝপথে থামতে হয়েছে একে। রৌদ্রতাপে মাথায় ছাতি ফেটে যাওয়ায় উপক্রমে তপ্ত পিচঢালা রাজপথে তীব্র দাবদাহ থেকে বাঁচতে তিয়াসা তৎক্ষণাৎ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী এক শান্ত ক্যাফেতে। ক্যাফের কৃত্রিম সুশীতলতা আবহাওয়ায় পা রাখতে তপ্ত শরীর যেন এক লহমা স্বস্তি নেমে এলো ওর। একটা ফাঁকা টেবিলের উপর কাউন্টারের দিকে চেয়ে ও ইশারায় ডাকতে ডাকতে চটপটে ওয়েটার এসে বিনীত ভঙ্গিতে দাঁড়ালো টেবিলের দিকে। তীব্র তৃষ্ণা আর ক্লান্তি জুড়েতে ও কোল্ড কফির আদেশ দিতে সে মৃদু এসে প্রস্থান করলো। অপেক্ষার অলস ক্ষণগুলো কাটাতে তিয়াসা অবহেলায় এক স্মার্টফোন হাতে নিল। বাহ্যিক জগতে তীব্র কোলাহল ভুলে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যমে অন্তহীন স্ক্রলিং নিমগ্ন। ঠিক তখনই একজোড়া সুদৃশ্য জুতো এসে থামল তার টেবিলের সম্মুখে। স্ক্রিন থেকে চোখ মেলার আগে নিস্তব্ধতা ভাঙল এক মর্জিত পৌরুষের কণ্ঠস্বর। এক্সকিউজ মি। তিয়াসা ধীরলয়ে চোখ তুলে তাকালো। পর মুহূর্তে ওর চোখের পলক স্তব্ধ হলো। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষ অবয়বটি প্রায় 6 ফুট লম্বা, মেদহীন, সুঠাম, ঋজু শরীরের গঠন, যা এক নজরে যে কোনো মানুষের মনে সমীহ লাগাতে পারে। পরনে নিখুঁত ইস্ত্রি করা নেভি ব্লু ফরমাল শার্ট, যার হাতা দুটো কোনোই পর্যন্ত সুশৃঙ্খল গোটানো, চওড়া কবজিতে বাঁধা দামি মেটালিক ঘড়ি, গায়ে রঙে রোদে পড়া একটা তামাটে আভা, তীক্ষ্ণ নাসিকা, সুবিন্যস্ত চিবুক আর একজোড়া গভীর তীক্ষ্ণ চোখ, আর ঠোঁটের কোণে এক মৃদু প্রায় অদৃশ্য এক কেতাবি সৌজন্য হাসি। তিয়াসা যখন সম্মোহীন সৌন্দর্যের বিশ্লেষণে তৎপর, তখন পুরুষটি নিজের ডান হাতটা বাড়িয়ে মৃদু স্বরে বলল, মাইসেলফ এসপি রুদ্রদীপ সিনহা। নামটা কর্ণকুহরে পৌঁছাতে তিয়াসার মস্তিষ্ক সুপ্ত কোষগুলি এক লহমায় সজাগ হয়ে উঠল। রুদ্রদীপ সিনহা, এই তো মাত্র কয়েকদিন আগে ওর বাবা ড্রয়িং রুমে এসে খবরের কাগজ হাতে অন্তত সময়ের সাথে এই তরুণ সৎ পুলিশ অফিসারের গল্প করছিলেন। অপরাধ দমনের যার কড়া পদক্ষেপের কথা এখনো শহরের সবার সম্মুখে মুখে। তিয়াসা তৎক্ষণাৎ নিজের ঘোর কাটিয়ে চেয়ার ছেড়ে ব্যস্ত সমস্ত হয়ে উঠে দাঁড়ালো। সে আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগে রুদ্রদীপ হাত ইশারায় ওকে আশ্বস্ত করে মেয়েদের শুনলেন, আরে বসুন বসুন,
আপনি তো তিয়াশা চৌধুরী? জি হ্যাঁ। তিয়াশা কিছুটা জড়তা নিয়ে পুনরায় চেয়ারে বসে। ঠিক তখনই চটপটে ওয়েটার এসে টেবিলে কোল্ড কফি রেখে বিনীতভাবে চলে গেল। কফির গ্লাস থেকে ঠান্ডা বাষ্প উঠছে। রুদ্রদ্বীপ ওর সামনে চেয়ারটা টেনে বসে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলল, আসলে কিছুক্ষণ আগে স্যারের সঙ্গে আপনাকে দেখছিলাম, সো ক্যাফেতে ঢুকে আপনাকে দেখে চিনতে কোনো প্রবলেম হয়নি। তিয়াসা নিজের ওড়নাটা খানিকটা ঠিক করে নিয়ে বলল, আসলে বাবা আপনার কথা প্রায়ই বলেন, বাট আপনি হঠাৎ এখানে, আই মিন কোনো ইমার্জেন্সি? রুদ্রদ্বীপ মৃদু শুরু নয়, অ্যাকচুয়ালি এদিকটা এসেছিলাম কেসের কাজে বলতে পারেন। ও ওদের কথোপকথনের মৃদু গুঞ্জনের মাঝে হঠাৎ ক্যাফের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আরাফ। ওকে এক নজর দেখলে স্পষ্ট বোঝা যায় প্রচণ্ড কোনো ঝড় বেয়ে গেছে ওর উপর। সদ্য কোনো দুর্ধর্ষ মারামারি বা ধস্তাধস্তি করে এসেছে। মাথার চুলগুলো অবিন্যস্ত হয়ে কপালে লেপ্টে পড়ছে। পরনের শার্টের উপর দুটো বোতাম ছেঁড়া, ধুলোবালি লেগে পুরো পোশাকটাই বিকারগ্রস্ত। ক্যাফেতে পা রাখতে আরাফের ক্ষুব্ধ চোখজোড়া গিয়ে পড়ল তিয়াশার উপর। জানলার বাইরে থেকে আসা উজ্জ্বল আলো তিয়াশা অমন প্রাণোচ্ছল নিষ্পাপ হাসিতে দেখে মুহূর্তের জন্য আরবের বুকের ভেতরে এক অজানা ভালো লাগা ছুঁয়ে গেল। কিন্তু সেই ভালো লাগা আয়ু হলো মাত্র কয়েক সেকেন্ড। পরক্ষণে ওর দৃষ্টি গেল তিয়াশার ঠিক সামনে বসা রুদ্রদ্বীপের দিকে। আর দেখল তিয়াশা কীভাবে একজন পরপুরুষের দিকে তাকিয়ে অমন মধুর হেসে হেসে কথা বলছে। নিমেষে আরাফের চোয়াল শক্ত হয়ে গেল। ভেতর থেকে এক তীব্র ও নিয়ন্ত্রণহীন ক্রোধ মাথার রগে গিয়ে আঘাত করল। কোনো অধিকার বা কারণ ছাড়াই তিয়াশাকে অন্য কারোর সাথে এভাবে অন্তরঙ্গ হাসতে দেখে ওর পুরো মেজাজ মুহূর্তের মধ্যে চরচর করে গরম হয়ে গেল। নিজের অজান্তে ওর দু হাতের মুঠো শক্ত হয়ে গেল, আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে গেল। রক্তিম দৃষ্টি এনে সবে ওর দিকে এগোতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে পকেটে থাকা মুঠোফোনটা কর্কশ শব্দে কেঁপে উঠল। আরাব অন্তত বিরক্তি আর আক্রোশ নিয়ে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার জ্বলজ্বল করছে। তিয়াশার দিকে থেকে চোখ না সরিয়ে এক ঝটকে কলটা কেটে দিল। কিন্তু দমাবার পাত্র হলো ওপাশের মানুষটার নাছোড়বান্দা। সেকেন্ড কয়েক মাথায় ফোনটা আবার সশব্দে বেজে উঠল। হোয়াট দ্য হেল! আরব দাঁতে দাঁত চেপে এবার কলটা রিজেক্ট করতে চাইল, কিন্তু পরক্ষণে এক নাগাড়ে আরও দু তিনবার ফোনটা বাজতে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কোথাও কোনো বড়সড় গণ্ডগোল হয়েছে। তিয়াশা আর এসপি রুদ্রদ্বীপের উপর শেষবারের মতো এক ঝলক খুনি দৃষ্টিতে হেনে ফোনটা কানে ধরল। ওপাশ থেকে আসা হড়বড়ে কণ্ঠস্বর আর ভেতরের খবরটা শোনা মাত্র আরবের কপালে কয়েক স্তর গভীর ভাঁজ পড়ল। ওপাশের মানুষটি কথা শেষ হতে দিল না। চোয়াল শক্ত হলে চটজলদি বলল, তো আই এম কামিং, জাস্ট হোল্ড অন। কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত পদক্ষেপে প্রস্থান করল সেখান থেকে। আজ এসপি রাজদীপ সিংয়ের সাথে দেখা হয়েছিল বাবা? তাহের চৌধুরী ডাইনিং টেবিলে চেয়ার টেনে মাত্র বসলেন, ঠিক তখনই তিয়াশা চটপটে পায়ে ওনার ঠিক পাশে চেয়ারটা এসে বসলো। তাহের চৌধুরী রুটির টুকরোটা মুখে তুলে গিয়ে থামলো। কিছুটা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে বলল, রুদ্রদ্বীপের সাথে? কোথায়? ও তো একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের লিড করছে, হঠাৎ তোর সাথে ওর দেখা কীভাবে হলো? তিয়াশা পানির গ্লাসটা নিয়ে নাড়াচাড়া করতে গেল, আরে বাবা, কলেজের শেষে প্রচণ্ড গরম আসছিল, তাই ওই ক্যাফেতে একটু বসছিলাম। ওখানে উনি নিজে এসেছে আমার সাথে কথা বলতে। বলেছে তোমার সাথে নাকি ওনার ভাব আছে বেশ, মানে তোমার সাথে আগে কাজ করতো আর কি। তাহের চৌধুরী ক্লান্ত মুখটা এতক্ষণে একচিলতে হাসি জড় হলো। মেয়ের মাথায় আলতো টোকা দিল, হবে না মা, ও যেমন বিলিয়ন তেমন সৎ, ডিপার্টমেন্টের জুনিয়রদের মধ্যে ও অন্যতম ফেভারিট। ঠিক তখনই রান্নাঘর থেকে ধোয়া ওঠা তরকারি বাটি হাতে প্রবেশ করল রেহেনা বেগম। টেবিলের উপর বাটিতে সশব্দে নামিয়ে রেখে কোমরে হাত দাঁড়ালেন তিনি। কৃত্রিম রাগে মুখটা কুঁচকে বললেন, হবে না কেন? বাপে ঝিয়ে যখন এক ফ্রেমে বসো তখন দুনিয়ার সব পুলিশ কাসুন্দি এক টেবিলে এসে হাজির হয়। সারাদিন শুধু বাবা আর মেয়ে মিলে এই ক্রাইম ডিপার্টমেন্ট আর আইনের গল্প করে যাও। এই ঘরে যে একটা মানুষ সকাল থেকে তোমাদের জন্য উনুন পাড়ে খাটছে, তার খবর কি রাখো? মায়ের এমন অভিমানে তিয়াশা খিলখিল করে হেসে উঠল। ও চেয়ার ছেড়ে উঠে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে আদুরে গলা বলল, ওলি আমার জানাম মোটারে, রাগ করো না, তুমি রান্না করছিলে বলেই তো আমরা একটু পুলিশ পুলিশ খেলছিলাম। দেখো দেখি আজ আমার ফেভারিট কী রান্না করছো। রেহেনা বেগম মেরে গেলে একটা চড় মেরে বললেন, তোর ফেভারিট গরুর মাংস আর গরম ভাত। নে এবার দুই পুলিশ অফিসার শান্ত হয়ে বসো আর ডিনারটা শেষ করো।
গভীর নিষেধের নিয়ে স্তব্ধ হয়ে যায়, চাদর মুড়ি দিয়ে ধরনের বুকে শয়ান। বাতাসে দীর্ঘশ্বাস অলসভাবে ঝাউ গাছের পাতায় শিহরণ জায়গায় মিলে যাচ্ছে। নিশীথের প্রহর রাজধানীর বুকে দিনের আলোয় দাপিয়ে বেড়ানো উন্মাদনা লোপ পেয়েছে খানিক আগে। স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ার খানের রাজপ্রাসাদের অট্টালিকায় এখন নিস্তব্ধ। কেবল করিডোরের নিয়ন আলোটা একাকী প্রহর গুনছে। আকস্মিক প্রধান ফটক খোলার তীক্ষ্ণ শব্দ সেই গুমট স্তব্ধতাকে খান খান হয়ে পড়ল। আরাবর স্পোর্টস অস্বাভাবিক ক্ষিপ্রতায় প্রটিকয় থামিয়ে টলমলে পায়ে ভেতরে প্রবেশ করলো। ওর অবয়বে উচ্ছৃঙ্খলতার ছাপ স্পষ্ট অবিন্যস্ত। আধখোলা শার্ট, নেশাগ্রস্ত নয়ন। লিভিং রুমে যখন আনোয়ার খান গম্ভীর মুখে বসেছিল, ছেলের এই অবস্থা ফেরা তার কাছে নিত্য নৈমিত্তিক ঘটনা হলো। আজকের আরবের অবয়বে অস্বাভাবিকতা স্পষ্ট। আরব টলতে টলতে সোফায় এসে দাঁড়ালেন। বাবার বিস্ফোরণেতে তোয়াক্কা না করে স্থির করে বললেন, আই ওয়ানা মেরি তিয়াসা চৌধুরী বাবা। আকস্মিক আরবের এহেন অযৌক্তিক দাবিতে আনোয়ার খানের হাতে থাকা কফির মগটা কাঁপল খানিকটা। তিনি সোফা ছেড়ে উঠলেন। হোয়াট? তুমি কি বলছো? নিজে বুঝতে পারছো আরব? আর ইউ ইয়োর সেন্স? ইজ দ্যাস জোক আরব? আরব বাঁকা এসে টলতে টলতে কাছের সেন্টার টেবিলের উপর ভর করলো। নেশাগ্রস্ত রক্তিম চোখ বর্ণ ধারণ করে চক্ষুদ্বয়ের ভয়াল দৃষ্টিতে সরাসরি বাবার বিস্মিত দৃষ্টিতে নিবদ্ধ করলো। আই অ্যাম ইন আ ফুল সেন্স। আমার তিয়াসা চৌধুরীকে চাই। ডোন্ট আস্ক মি হোয়াই, জাস্ট মেক ইট হ্যাপেন। ওকে চাই চাই। আনোয়ার খান এবার গর্জে উঠলেন, দিস ইজ রিডিকুলাস আরাব। তুমি কি জানো না তিয়াসা চৌধুরীর বাবাকে ডিএজি তাহের চৌধুরী কোনোদিন তার একমাত্র মেয়েকে তোমার মতো একজনের হাতে তুলে দেবে না। আর কালকের ওই ব্ল্যাকমেল ঘটনার পর তো প্রশ্নই আসে না। ডোন্ট বি এ ফুল আরব। এক পৈশাচিক জেদ আষ্টে পিষ্টে ধরেছে আরবকে। ও বাবার বজ্রকণ্ঠে তোয়াক্কা না করে গলার সপ্তম জোরে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার ফাদার। লিসেন বা, তুমি তো শিখেছ যে পাওয়ার থাকলে সব কিছু কেনা যায়। দেন ইউজ ইউর পাওয়ার। তাহের চৌধুরীকে বাধ্য করো। আমার কোনো রিজন নেই, কোনো লজিক নেই। আই জাস্ট ওয়ান। তিয়াসা আমার হবে, এটাই শেষ কথা। দ্যাটস ইট। আনোয়ার খান কপালে হাত দিয়ে বসে পড়লেন। তিনি শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলেন, শোনো আরাম, বিয়ে কোনো ছেলে খেলা নয়, আর ইলেকশনের দোরগোড়ায় এই সময় এমন কোনো পাগলামি করো না যাতে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যায়। কুল ডাউন। বাবার এই শান্ত উপদেশ আরবের আগুনের শিখায় যেন ঘি ঢালল। ও টেবিলের উপর রাখা একটা দামি ফুলদানি এক ঝটকায় মেঝেতে আছাড় ফেলল। কাচের ঝনঝন আওয়াজে নিস্তব্ধ পুরী নীরবতা ভঙ্গ করে শব্দ ঝড় তুলল, জাস্ট শাট আপ ইউর মাউথ। ইলেকশন সব সময় শুধু তোমার কেরিয়ারের পজিশন। আমার চাওয়ার কি কোনো দাম নেই? ঠিক আছে, তুমি যদি সাহায্য না করো আমি আমার পথে নেব। আই উইল ডু ইট মাই ওয়ে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আরব, ইটস ইম্পসিবল আদারওয়াইজ। তাকে কথা শেষ করতে না দিয়ে আরব বলল, দ্যাটস মিন তুমি বলছো যে তুমি করতে পারো না। আরাপ, তুমি নেশার করেছো। তুমি নিজের সেন্সে নাই বলে এখন এরকম ইম্পসিবল আর উল্টাপাল্টা কথা বলছো। তাই চৌধুরীকে আমি চিনি, তাকে বন্দুকের নলের মুখে দাঁড় করালো। সেই তিয়াশাকে তোমার মতো একজন হাতে তুলে দেবে না। এখন যাও, রুমে গিয়ে ঘুমাও, সকালে সে ঠিক হয়ে যাবে। আনোয়ার খান এগিয়ে এসে আরাফের কাছে হাত রাখতে চাইলেন ওকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আরাফ এক ঝটকায় বাবার হাত সরিয়ে দিলেন। ঘুমাইলে সব ঠিক হয়ে যাবে? নো বাবা, ইটস ইম্পসিবল। আই ওয়ান্ট হার। বলে ও মেঝেতে পড়ে থাকা ফুলদানি ভাঙা কাচের উপর সজোরে পা পোষণ করলো। আনোয়ার খান ধমকে বলল, আরাব, অনেক হয়েছে, জাস্ট গো টু ইয়োর রুম। আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব। আরাব এক পা পিছিয়ে গিয়ে বাঁকা এসে বলল, ইউ অ্যান্ড ইউর সিকিউরিটি গো টু হেল। তিয়াশা আমার হবে মানে আমারই হবে। আই উইল হন্ট হার টিল আ ডে। আনোয়ার খান কিছু বুঝে ওঠার আগে আরাব ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। পেটিকোট থেকে ওর স্পোর্টস কারের ইঞ্জিন গর্জন শোনা গেল। টায়ারের ঘর্ষণে পিছে আগুনের ফুলকে ছুটিয়ে গাড়িটা গেট পেরিয়ে রাতের নিকষ আলো কালো অন্ধকারে মিলে গেল। আনোয়ার খান অসহায়ভাবে ডাইনিং রুমের জানলার দিকে তাকিয়ে রইল। ক্ষমতার চূড়ান্ত বসে থাকা এই মানুষটা আজ নিজের ছেলের কাছে বড্ড বেশি
অসহায় বোধ করছে। মধ্যরাতে ঘড়ি কাঁটা রাত 2টো ছুঁয়েছে। কনকা ডিআইজি তাহের চৌধুরী সরকারি বাসভবনের সামনে কড়া নিরাপত্তা, বিনীত প্রহরীগণ অন্তত সতর্কতার সাথে নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করেন। সহসা নিস্তব্ধ বিদীর্ণ করে নিকট শব্দ তুলে সামনে হাজির হলো কালোরাঙা আকৃত বেশ বড়সড় একটা স্পোর্টস কার। প্রথম ফটকে দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা কিঞ্চিৎ বিস্মিত ও সতর্ক দৃষ্টি নিবদ্ধ করলেন। পরের মুহূর্তে ওদের বিস্ময়ে চূড়ান্ত পৌঁছে দিয়ে টলমলে পায়ে গাড়ি থেকে নেমে এলো আরাফ। প্রবীণ কেরামত আলী চশমা থেকে তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে মুহূর্তে বুঝলেন ছেলেটা প্রকৃতপক্ষে নেশাগ্রস্ত। তাই তিনি অভিজ্ঞতা পরিস্থিতি সামাল দিতে শান্ত করলেন, কী চাই? ওনাকে এক প্রকার অবজ্ঞা করে সম্মুখে এগিয়ে গেল আরাফ। ডিএজি তাহের চৌধুরী বহুতল ভবন থেকে সে কুর্শে চিৎকার করল, শ্বশুর আব্বা! আকস্মিক এমন কাণ্ডে বিস্ময়ে থ হয়ে গেল সবাই। দুজন মোটা তাজা লোক এগিয়ে এসে ওকে সরাতে তৎপর হলো। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ না দেখে পুনরায় ডাকল, ও শ্বশুর আব্বা! আকবর আকবর সাহেব তেড়ে উঠলেন, অসভ্য ছেলে। আরাব ওনার দিকে যে শান্ত সে বলল, আরে চাচা, রিল্যাক্স রিল্যাক্স, একটু রেসপেক্ট দিন। হবু জামাই হয়ে আপনাদের এই বাড়ি এত হাইবার হচ্ছেন কেন? এদিকে তাহের চৌধুরী নিদ্রার গভীরতা বরাবরে খানিকটা কম। সামান্য শব্দ তার ঘুম চটে যায়। মাঝরাতে এই আকস্মিক হট্টগোল আর তীব্র চেঁচামেচি আওয়াজ কর্ণকুর পৌঁছাতেই তিনি ধড়পড় করে উঠে বিছানায় উঠে বসলেন। কপালে বিরক্তির ভাঁজ নিয়ে বেড সাইডের ল্যাম্পটে আর ঘরের মূল আলো জ্বেলে দিলেন। পাশের ল্যাম্পের আলোয় রেহেনা বেগম চোখ কচলাতে কচলাতে জেগে উঠলেন। স্বামীর মুখে উদ্বেগের রেখা দেখা দিল। তিনি কিছুটা আতঙ্কিত কণ্ঠে শুধিলেন, কী হয়েছে মা গো? মাঝরাতে বাইরে এত কিসের সন্দেগন? তাহের চৌধুরী গম্ভীর মুখে চাদরটা সরিয়ে বিছানা থেকে নামলেন। জানি না, কেউ একজন নিচে চেঁচামেচি করছে। তুমি ঘরে থাকো, আমি দেখে আসছি। রেহেনা বেগম আর একা থাকতে না পেরে স্বামীর পিছু পিছু দ্রুত পায়ে নিচে নামলেন। লিভিং রুম পার হতে সদর দরজার দিকে এগোতে তার কানে স্পষ্ট হইল বাইরে সেই মাতাল করা কণ্ঠ। ড্রয়িং রুমের দরজা খুলে বারান্দায় আলো আসতে তাহের চৌধুরী চোখ মুখে কুড়োতে থমকে গেল। ওদিকে এক তীব্র চিৎকার চেঁচামেচির কারণে তিয়াসার কাঁচা ঘুমটা এক ঝটকায় ভেঙে গেছে। ও নিজের ওড়নাটা কোনোমতে গায়ে জড়িয়ে চোখ ডলতে ডলতে সিঁড়ির দিকে নেমে এলো। কী হচ্ছে বাবা ওখানে এত রাতে? তিয়াসা কথা শেষ করলো না। ও নিবদ্ধ দৃষ্টিতে তাকালো সদর ফটকের দিকে। সেখানে লাইটের আলো আধারিতে দাঁড়িয়ে থেকে বিধ্বস্ত নেশাগ্রস্ত আরাবকেও দেখে ওর চোখের পাতায় স্তব্ধ হয়ে গেল। আরাব ঘুরে থাকা আরাবের চোখ জোড়া এক প্রহরীর দিকে তাকালো। তিয়াসার উপস্থিতি সেই দৃষ্টি মুহূর্তে স্থির হয়ে গেল। সদ্য ঘুম থেকে ওঠা কারণে তিয়াসার এক চুলে এক অবিন্যস্ত বুনো, চোখে আলসেমি ঘোর। এই নিঝুম রাতের আলোয় ওর নিষ্পাপ মুখ শুভ্র মায়াবী, যেন অপার্থিব কোনো মায়ে পরীর মতো দেখাচ্ছে। তিয়াসা অমন রূপ দেখে আরাপের ভেতরের সমস্ত ক্ষোভ এক নিমিষে স্তব্ধ হয়ে এক গভীর আদিম মুগ্ধতায় রূপ নিল। ও পলকহীন চোখে শুধু তিয়াসার দিকে তাকিয়ে রইল। তাহের চৌধুরী নিজের রাগ আর সামলাতে পারলেন না। ওনার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে। উনি প্রহরী দিতে গিয়ে গজলে ওঠেন, কেরামত আকবর, এই ড্রাঙ্ক ছেলেকে এক্ষুনি তোমরা আটকে রেখেছো কেন? ওকে বের করে দাও। কত বড় সাহস! স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়েছে তো কী হয়েছে? আমার বাড়ির সামনে এসে নোংরামি করছে। তিনি আরাবের দিকে এগিয়ে এসে তীব্র ধমকে শুনল, আরাব খান, গেট লস্ট ফ্রম হেয়ার। নিজের লিমিট ক্রস করো না। কালকের ভুলের পর আজ আবার এই ধীরতা। ইউ আর আন্ডার অ্যারেস্ট হতে পারো এই মুহূর্তে, জাস্ট লিভ। কিন্তু আরাব, তাহের চৌধুরী এই তীব্র বান ও পুলিশের হুমকি রেহেনা বেগমের আতঙ্কিত চাহনি কোনো কিছুতেই বিন্দুমাত্র কান দিল না। ওর চোখ তখন তিয়াসার উপর আটকেছে। ও তিয়াসার উদ্দেশ্যে ঠোঁটের কোণে এক পৈশাচিক বিজয় হাসি ফুটে তুলল। তাহের চৌধুরীর দিকে সামান্য ঘাড় ফিরিয়ে ও মায়াবী অথচ অন্তত শীতল কণ্ঠে বলল, চিল ডিএজি সাহেব, এত হাইপার হলে প্রেশার বেড়ে যাবে। আমি তো জাস্ট আমার হবু ওয়াইফকে এক নজর দেখতে এসেছিলাম। ট্রাস্ট ট্রাস্ট মি, শি ইজ জাস্ট বিউটিফুল। স্টপ ইট আরাব। তাহের চৌধুরী এবার ক্ষোভ আর তীব্র অস্বস্তিতে চেঁচিয়ে উঠলেন, তুমি এই মুহূর্তে এখান থেকে যাবে নাকি আমি সত্যি ফোর্স ইউজ করবো? আরাব ওনার ওই রাগী মুখের দিকে তাকিয়ে বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে এক পা পিছিয়ে গিয়ে দরজায় হাত রাখলেন। তাহের চৌধুরীর চোখের দিকে তাকিয়ে সোজা এক চূড়ান্ত থ্রেটে সুরে বললেন, তাহের চৌধুরী সাহেব, আপনি যদি ডিআইজি হন বা যতই পাহাড় হন না কেন, আই ডোন্ট কেয়ার। আপনার এই আদরের মেয়েকে আমি নিজের করে ছাড়বো। পারলে আটকে দেখান।
দুনিয়ার কোনো ফোর্স আপনার মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ টু ইউ। কথাটা শেষ করে তিয়াশাকে লক্ষ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বাঁকা হাসলো। পরমুহূর্তে প্রহরীটা ওকে ধরতে যাওয়ার আগে ক্ষিপ্র গতিতে স্পর্শ করে গিয়ে বসলো। ইঞ্জিনের সে চেনা গগন বিদারী গর্জে টায়ারের ঘর্ষণে পিচের রাস্তায় ধোঁয়াকুণ্ডলী পাকিয়ে গাড়িটা অন্ধকারে বুকে হারিয়ে গেল। পেছনে রেখে গেল এক থমথমে আতঙ্কিত আর ক্রোধে উন্মুক্ত পরিবেশ। তাহের চৌধুরী মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে রইলেন। আত্মীয় এসে তীব্র ক্ষোভ, অস্বস্তি আর অজানা আশঙ্কায় শিউরে উঠে মায়ের হাতটা শক্ত করে চেপে ধরলেন। ইন্তেজারে ওয়াসিল প্রথম পর্ব। পুরো গল্পটা প্লে লিস্টে থাকবে, কন্টিনিউ দেবো ব্যাক টু ব্যাক। কলঙ্কের কারুকার্য গল্পটাতে রেসপন্স কম, দেখি লাস্ট পর্বটা যদি 3 হয়ে যায় তখন আমি আবার কন্টিনিউ দেবো। বেশি চাচ্ছি না, মিলিয়ন চাচ্ছি না, শুধু কেই চাচ্ছি। ইন্তেজারে ওয়াসিল কন্টিনিউ।